দ্য ডিবেটে আপনাকে স্বাগতম। আজকে আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে যে ইশতেহারটা দেওয়া হয়েছে সেটা নিয়ে কথা বলবো। এই ইশতেহারকে তারা দেশের সামাজিক, অর্থনৈতিক আর রাজনৈতিক সংকট সমাধানের একটা নতুন নীল নকশা হিসেবে তুলে ধরছে। তো আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নটা হলো, এই ইশতেহারের যে পরিকল্পনাগুলোর কথা বলা হয়েছে সেগুলো কি আসলেই বাংলাদেশের জন্য একটা বাস্তবসম্মত এবং পরিবর্তন আনার মতো কোনো নীল নকশা, নাকি এগুলো মানে কেবল সুন্দর সুন্দর কথা যা আসলে বাস্তবায়ন করাটা প্রায় অসম্ভব? আমার মনে হচ্ছে এই ইশতেহারটা সমস্যার একেবারে গোড়ায় হাত দিয়েছে, যেখানে নৈতিক আর আর্থসামাজিক বিষয়গুলোকে এক সুতোয় গাঁথার চেষ্টা করা হয়েছে। আর আমি এর আদর্শিক আবেদনের জায়গাটা স্বীকার করেও বলবো যে এর উদ্দেশ্য মহৎ হলেও এটা বাস্তবায়নের পথটা মানে মানে একেবারেই পরিষ্কার নয়। বিশেষ করে এর অর্থনৈতিক বাস্তবতা আর প্রায়োগিক দিকগুলো নিয়ে আমার মনে অনেক প্রশ্ন আছে। আচ্ছা, আমি তাহলে আমার জায়গাটা একটু খোলাসা করি। দেখুন, এই ইশতেহারের সবচেয়ে শক্তিশালী দিক কোনটা জানেন? এটা বলছে আমাদের দেশের আসল সংকট টাকার না, সম্পদের না, সংকটটা হলো দায়বদ্ধতা, সততা, চরিত্র এবং দেশপ্রেমের। আমার মতে এটা একটা র্যাডিক্যাল আইডিয়া। এতদিন ধরে আমরা জিডিপি, প্রবৃদ্ধি, মেগা প্রজেক্ট এসবের কথাই শুনে এসেছি। আর এই ইশতেহারটা বলছে আগে দেশের মানুষের চরিত্র আর নেতৃত্ব ঠিক করতে হবে। এটা শুধু একটা রাজনৈতিক কর্মসূচি না, এটা একটা জাতির প্রতি একটি দলের চিন্তা, তার ভিশন। আর জুলাই ২৪-এর গণ-অভ্যুত্থানের পর দেশের তরুণদের মধ্যে যে একটা নতুন চেতনা তৈরি হয়েছে, সেই চেতনাটাকেই তারা ধরতে চেয়েছে। যখন তারা বলে যুব সমাজ দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, তখন এটা শুধু একটা স্লোগান থাকে না, এটা একটা প্রজন্মগত পরিবর্তনের ইঙ্গিত দেয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটা সমাজের প্রত্যেকটা মানুষের কথা ভাবার চেষ্টা করেছে। কৃষক, শ্রমিক, মাঝি, শিক্ষক, এমনকি একজন মা। যান্ত্রিক অর্থনৈতিক মডেলের বাইরে গিয়ে একটা মানবিক রাষ্ট্রের কথা বলছে, যেটা আমার মতে এই মুহূর্তে সবচেয়ে জরুরি। আপনার কথার সাথে আমি একমত যে ইশতেহারের ভাষাটা খুব আকর্ষণীয় এবং এর লক্ষ্যগুলোও অনেক মহৎ। দেশের প্রায় সব সমস্যার কথাই তারা বলেছে, আর সেটার একটা আবেগঘন আবেদনও আছে। কিন্তু আমি বিষয়টাকে অন্য একটা দৃষ্টিকোণ থেকে দেখতে চাই। সরকার তো শুধু আইডিয়া বা মহৎ উদ্দেশ্য দিয়ে চলে না, তাই না? এর জন্য দরকার নক্কর পরিকল্পনা, প্রাতিষ্ঠানিক কাঠামো আর সবচেয়ে বড় কথা টাকা। আমি যখন ইশতেহারটা পড়ছিলাম আমার বারবারই মনে হচ্ছিল, বাহ কি দারুণ কথা। কিন্তু ঠিক পরের মুহূর্তেই মাথায় প্রশ্ন আসছিল, কিন্তু এটা বাস্তবায়নের জন্য টাকাটা আসবে কোথা থেকে? যেমন ধরুন, তারা বলছে নারী শ্রমিকদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে আর বাকি সময়ের বেতন সরকার দেবে, কিংবা ৫ বছর পর্যন্ত সব শিশুর জন্য সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। এগুলো তো অংশন খরচসাধ্য ব্যাপার। এই বিপুল পরিমাণ অর্থের যোগান রাষ্ট্র কিভাবে দেবে তার কোনো অর্থনৈতিক মডেলকে তারা দিয়েছে? আমার মনে হয়েছে ইশতেহারটা কি করা হবে সে বিষয়ে অনেক কথা বলেছে, কিন্তু কিভাবে করা হবে সে কঠিন প্রশ্নটা প্রায় এড়িয়ে গেছে। মহৎাকাঙ্ক্ষা আর কার্যকর নীতির মধ্যে একটা বড় ফারাক তো এখানেই। আমি বুঝতে পারছি অর্থনীতির বাস্তবতার দিক থেকে প্রশ্নটা তুলছেন, কিন্তু আমার মনে হয় আপনি এর অর্থনৈতিক দর্শনটাকে কিছুটা সংকীর্ণভাবে দেখছেন। এই ইশতেহারের মডেলটা কিন্তু একই সাথে জনবান্ধব এবং ব্যবসাবান্ধব হওয়ার কথা বলছে। একদিকে যেমন বিশাল সামাজিক সুরক্ষার কথা আছে, তেমনি প্রাইভেট সেক্টরকে উৎসাহিত করার কথাও খুব স্পষ্টভাবে বলা আছে। যেমন প্রাইভেট ভেঞ্চারকে আমরা বেশি উৎসাহিত করব, বা শিল্প মালিকদের সমাজের আইকন হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে। এটা মালিকা শ্রমিকের সম্পর্ককে শত্রুতার চোখে দেখছে না, বরং বলছে তারা হাতে হাত ধরে শিল্পকে এগিয়ে নেবে। একটা সুস্থ অর্থনীতির জন্য এর চেয়ে ভালো দর্শন আর কী হতে পারে? আর বেকারদের ব্যাপারটা দেখুন, তাদের হাতে ভাতা তুলে দিয়ে পরনির্ভরশীল করার বদলে বলা হচ্ছে তোমাদের হাতে কাজ তুলে দিব, ভাতা নয়। এর মাধ্যমে একটা আত্মমর্যাদাশীল আর কর্মঠ জাতি তৈরির কথা বলা হচ্ছে। এটা হয়তো তাৎক্ষণিক সমাধান নয়, কিন্তু দীর্ঘমেয়াদে এটাই তো একটা শক্তিশালী অর্থনীতির ভিত্তি তৈরি করবে। দেখুন, ঠিক এই জায়গাতেই আমি একটা বড় ধরনের স্ববিরোধিতা বা অসঙ্গতি দেখতে পাচ্ছি। আপনি বলছেন একদিকে প্রাইভেট সেক্টরকে উৎসাহিত করা হবে, শিল্পকে শিশুর মতো কুলে তুলে লালন করা হবে, আবার অন্যদিকে অবসরপ্রাপ্ত নাগরিক আর শিশুদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা, নারী শ্রমিকদের বেতন ভর্তুকির মতো বিশাল সব রাষ্ট্রীয় খরচের প্রস্তাব দিচ্ছেন। এই দুটো জিনিস একসাথে কিভাবে সম্ভব?
এই বিপুল পরিমাণ সামাজিক ব্যয়ের টাকাটা আসবে কোথা থেকে? যদি বলেন কর থেকে আসবে, তাহলে সেই করের বোঝা তো শেষ পর্যন্ত ওই শিল্প খাতের উপরেই পড়বে, তাই না? তাহলে একদিকে শিল্পকে শিশুর মতো লালন করার কথা বলে অন্যদিকে তার উপর বিশাল করের বোঝা চাপিয়ে দিলে তো ব্যবসার পরিবেশটাই নষ্ট হয়ে যাবে। এই যে জনবান্ধব আর ব্যবসা বান্ধব, এই দুই নীতির মধ্যে ভারসাম্য রক্ষা করার সুনির্দিষ্ট কৌশলটা কি, সেটা কিন্তু একেবারেই অস্পষ্ট। এটা কি স্রেফ একটা সুন্দর কল্পনা নয়? আপনি টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলছেন, কিন্তু দেশের সবচেয়ে বড় সমস্যা অর্থাৎ দুর্নীতির কথাটা ভুলে যাচ্ছেন। ইশতেহারেই তো এর একটা সম্ভাব্য উত্তরের ইঙ্গিত দেওয়া আছে। সেখানে দাবি করা হয়েছে গত 14.5 বছরে দেশ থেকে প্রায় 28.5 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। একবার ভাবুন তো, এই টাকার একটা বড় অংশ যদি ফেরানো যায় বা নতুন করে পাচার হওয়া বন্ধ করা যায়, তাহলে এই সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো চালানো কি খুব একটা কঠিন কাজ হবে? সংকটটা তো ব্যবস্থাপনার, সম্পদের নয়। আর এই ব্যবস্থাপনার সাথেই কিন্তু সামাজিক ন্যায়ের প্রশ্নটা জড়িত। এই ইশতেহারের সবচেয়ে শক্তিশালী দিক হলো এর সামাজিক দায়বদ্ধতা। এটা শুধু বড় বড় কথা বলছে না, সমাজের সবচেয়ে প্রান্তিক, সবচেয়ে অসহায় মানুষগুলোর কথা বলছে। যেমন পরিচ্ছন্নতা কর্মী বা চা বাগানের শ্রমিকদের জীবনে বিপ্লবী পরিবর্তন আনার অঙ্গীকার করছে। এটা শুধু টাকা পয়সার সুবিধার কথা না, এটা মানবিক মর্যাদার কথা। টাকা পাচার বন্ধ করা আর সেই টাকা দিয়ে স্থায়ী সামাজিক সুরক্ষা প্রকল্প চালানো কিন্তু এক জিনিস না। পাচার হওয়া টাকা উদ্ধার করা একটা অত্যন্ত জটিল এবং দীর্ঘ আইনি প্রক্রিয়া। এটা কোনো নিশ্চিত বা নিয়মিত রাজস্ব উৎস হতে পারে না। আর যদি ধরেও নিই পাচার সম্পূর্ণ বন্ধ করা গেল, সেই টাকা দিয়ে তো আপনি প্রতি বছর নারী শ্রমিকের বেতন ভর্তুকি বা বিনামূল্যে চিকিৎসার মতো চলমান খরচগুলো মেটাতে পারবেন না। এর জন্য আপনার একটা টেকসই রাজস্ব মডেল লাগবে, নিয়মিত কর আদায় করতে হবে। আর সেই করের বোঝাটা কার ওপর পড়বে, সেই আগের প্রশ্নেই আমাদের ফিরে আসতে হচ্ছে। সুতরাং দুর্নীতি বন্ধের যুক্তিটা শুনতে ভালো লাগলেও এটা কিন্তু টেকসই অর্থনৈতিক মডেলের কোনো বিকল্প হতে পারে না। কিন্তু দুর্নীতি বন্ধ হলে যে একটা বিশাল অঙ্কের টাকা সাশ্রয় হবে, সেটা তো আপনি অস্বীকার করতে পারেন না। সেই টাকাটাকেই তো প্রাথমিক পুঁজি হিসেবে ব্যবহার করা যেতে পারে। আর যখন মানুষ দেখবে তাদের দেওয়া করের টাকা চুরি হচ্ছে না, দেশের মানুষের কাজেই লাগছে, তখন তো কর দেওয়ার আগ্রহ বাড়বে। এটা একটা নৈতিক চক্র তৈরি করবে। আর এই নৈতিকতার ভিত্তি থেকেই তো সামাজিক ন্যায়ের প্রশ্নগুলো আসছে। যেমন ধরুন, পাহাড়ি জনগোষ্ঠীর বঞ্চনার কথা তারা স্বীকার করেছে, তাদের ন্যায্য পাওনা অগ্রাধিকার ভিত্তিতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। দশকের পর দশক ধরে চলা একটা সংঘাত নিরসনে এবং জাতীয় ঐক্য তৈরিতে এর চেয়ে জরুরি আর কি হতে পারে? আর সবচেয়ে বড় কথা হলো, প্রতিশোধের রাজনীতি বাদ দিয়ে ক্ষমার রাজনীতি কথা বলা হয়েছে। দেশের রাজনৈতিক অঙ্গনে যে পরিমাণ ঘৃণা আর বিভেদ, সেখানে এই বার্তাটা তো খুবই গুরুত্বপূর্ণ। ক্ষমা এবং সামাজিক ঐক্যের ধারণাগুলো নিঃসন্দেহে প্রশংসার যোগ্য, কিন্তু এখানেও আমার প্রশ্নটা প্রায়োগিক দিক নিয়ে। চা বাগানের শ্রমিকের সন্তান দেশের প্রধানমন্ত্রী হবে, এই স্বপ্নটা শুনতে খুব সুন্দর, কিন্তু এর পেছনের যে কাঠামোগত পরিবর্তন দরকার, যেমন শিক্ষার সুযোগ, স্বাস্থ্য, সামাজিক মর্যাদা, সেগুলো কিভাবে নিশ্চিত করা হবে তার কোনো রোডম্যাপ তো নেই। এটা কি তাহলে নিছকই একটা আলংকারিক প্রতিশ্রুতি হয়ে থাকছে না? একইভাবে পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে শুধু ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হওয়ার ফল হিসেবে দেখাটা কি বিষয়টার একটা মারাত্মক সরলীকরণ নয়? আমি ওই অঞ্চলে কাজ করে এমন কিছু মানুষের সাথে কথা বলেছি। সমস্যাটা অনেক গভীরে। সেখানে ভূমি অধিকারের প্রশ্ন আছে, সাংস্কৃতিক পরিচয়ের সংকট আছে, রাজনৈতিক আয়ত্ত শাসনের দাবি আছে। শুধু পাওনা মিটিয়ে দিলেই কি এই দশকের পর দশক ধরে চলা জটিল সমস্যার সমাধান হয়ে যাবে? এতে কি মূল সমস্যাগুলো আড়ালে চলে যাওয়ার ঝুঁকি থাকে না? আপনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন, কিন্তু আমি বলবো রাজনৈতিক অঙ্গীকারটাই হলো প্রক্রিয়া তৈরির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। যদি নেতৃত্ব ঠিক থাকে, যদি তাদের মধ্যে সততা আর দেশপ্রেম থাকে, তাহলে যে কোনো আমলাতান্ত্রিক জটিলতা বা কাঠামোগত সমস্যা মোকাবেলা করা সম্ভব। আর সেই সঠিক নেতৃত্ব তৈরির জন্যই তো শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের কথা বলা হয়েছে। এখানেই তো সবকিছুর মূল। আচ্ছা, তাহলে আরেকটা প্রায়োগিক উদাহরণে আসি। বিদেশে মারা যাওয়া প্রবাসী কর্মীর লাশ রাষ্ট্রীয় দায়িত্বে বিনা পয়সায় দেশে আনার প্রতিশ্রুতি। এটা নিঃসন্দেহে একটা দারুণ মানবিক উদ্যোগ, কিন্তু এর বাস্তবতাটা একবার ভাবুন। এক এক দেশে আইন এক এক রকম। ধরুন সৌদি আরবের আইনকানুন আর বাংলাদেশের দূতাবাসের আমলাতন্ত্র, এই দুয়ের জাতাকলে পড়ে একটা পরিবার কতদিন অপেক্ষা করবে?
এর জন্য তো শুধু সদিচ্ছা যথেষ্ট না, এর জন্য দরকার বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তি, বিশাল একটা লজিস্টিক নেটওয়ার্ক এবং দক্ষ জনবল। সেই প্রক্রিয়াটা কি হবে সে সম্পর্কে ইস্তেহারে কি কিছু বলা আছে? আমার মনে হয় নেই। সদিচ্ছা থাকলেই সব হয়ে যায় না, একটা কার্যকর প্রক্রিয়াও থাকতে হয়। ইচ্ছা বা পলিটিক্যাল উইল দরকার, এই ইশতেহার তো সেই কথাটাই বারবার বলছে। আর আপনি যে কাঠামোগত পরিবর্তনের কথা বলছেন, সেই পরিবর্তনের জন্যই তো শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা বলা হয়েছে। বর্তমান সার্টিফিকেট প্রোডাকশনের শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে এসে নৈতিক আর পেশাগত শিক্ষার উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। যখন ষষ্ঠ শ্রেণী থেকেই একজন ছাত্রকে প্রফেশনাল এডুকেশন বা হাতে কলমে শিক্ষা দেওয়া হবে, তখন সে তো পড়াশোনা শেষ করে আর বেকার বসে থাকবে না। সে একজন দক্ষ জনশক্তি হিসাবে তৈরি হবে। দেশের ভেতরে বা বাইরে তার কাজের অভাব হবে না। আর এর মূল দর্শনটা হল শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলা। যখন একজন শিক্ষার্থী বুঝবে যে এটি তোমার দেশ, তুমি এই দেশ থেকে আলাদা কেউ নও, তখন তো দেশের প্রতি তার দায়িত্ববোধ নিজে থেকেই তৈরি হবে। এই নৈতিক ভিত্তিটাই তো একটা শক্তিশালী জাতি গঠনের আসল চাবিকাঠি। ভিত্তি হিসেবে ধারণাটা চমৎকার, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এর প্রায়োগিক দিকটা একবার ভেবে দেখেছেন? রাতারাতি দেশের সব স্কুলে ষষ্ঠ শ্রেণী থেকে কারিগরি শিক্ষার জন্য ওয়ার্কশপ বসানো, হাজার হাজার প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ দেওয়া, নতুন পাঠ্যক্রম তৈরি করা, এর জন্য যে পরিমাণ বিনিয়োগ আর পরিকল্পনা দরকার, সেটা তো একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার সমান। ইশতেহারে এই বিশাল কর্মযোগ্য বাস্তবায়নের কোনো রোডম্যাপ কি আছে? কোথা থেকে এত টাকা আসবে, কিভাবে এত শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে, এগুলো তো খুবই বাস্তব প্রশ্ন। আর নৈতিক শিক্ষা দেওয়ার বিষয়টা, এখানেও আমার একটা কিন্তু আছে। নৈতিকতা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু নৈতিকতা শেখানো আর একটা নির্দিষ্ট আদর্শ বা মতদর্শ চাপিয়ে দেওয়া, এই দুটোর মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ রেখা আছে। আমাদের কি এমন নাগরিক দরকার যারা প্রশ্ন করতে শেখে, যারা সমালোচনামূলক দৃষ্টি দিয়ে সবকিছু দেখতে পারে, নাকি এমন নাগরিক দরকার যারা শুধু ওপর থেকে দেওয়া নির্দেশ মানতে শেখে? এই ইশতেহারের প্রস্তাবিত শিক্ষা মডেলটা কোন দিকে বেশি ঝুঁকেছে বলে আপনার মনে হয়? আচ্ছা, আদর্শভিত্তিক শিক্ষা ব্যবস্থা আর মুক্ত চিন্তার বিকাশ, এই দুটোর মধ্যে ভারসাম্য কিভাবে রক্ষা করা হবে, সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। পরিশেষে আমি এটুকুই বলতে চাই, এই ইশতেহারকে শুধু কতগুলো নীতির সমষ্টি হিসেবে দেখলে এর আসল উদ্দেশ্যটা বোঝা যাবে না। এটা আসলে একটা নৈতিক জাগরণের আহ্বান। এটা একটা গভীর বিশ্বাস থেকে কথাগুলো বলছে। বিশ্বাসটা হলো, যদি দেশের নেতৃত্বে সততা আর দেশপ্রেম থাকে, অর্থাৎ মাথাগুলো আমাদের ঠিক হওয়া উচিত, তাহলে যে কোনো প্রায়োগিক চ্যালেঞ্জ বা কাঠামোগত সমস্যা মোকাবেলা করা সম্ভব। আমাদের প্রধান সমস্যা সম্পদের অভাব নয়, আমাদের প্রধান সমস্যা হল চরিত্রের সংকট। তাই এই ইশতেহার বাংলাদেশের জন্য শুধু একটা অর্থনৈতিক মডেল দিচ্ছে না, এটা একটা চরিত্রগত পরিবর্তনের প্রস্তাবনা দিচ্ছে। আর আমি আমার অবস্থান থেকে বলবো, সততা অবশ্যই জরুরি, কিন্তু একটা রাষ্ট্র পরিচালনার জন্য সততা যথেষ্ট নয়। একটা দেশের জন্য ভিশন যেমন দরকার, সেই ভিশনকে বাস্তবে নামানোর জন্য নক্কর তথ্য উপাত্তনির্ভর পরিকল্পনাও ততটাই দরকার। এই ইশতেহার দেশের নৈতিক অবক্ষয় বা বৈষম্যের মতো মৌলিক সমস্যাগুলো খুব ভালোভাবে চিহ্নিত করেছে, এর আকাঙ্ক্ষাগুলোও মহৎ। কিন্তু আমার মতে এটি একটি আদর্শিক বিবৃতির পর্যায়ে রয়ে গেছে, একটি কার্যকর সরকারি পরিকল্পনা হয়ে উঠতে পারেনি। এর প্রায় প্রতিটি বড় প্রতিশ্রুতির পেছনে সুনির্দিষ্ট আর্থিক আর লজিস্টিক মডেলের অভাব এটিকে বাস্তবায়ন যোগ্যতার মাপকাঠিতে অনেক দুর্বল করে তুলেছে। সুন্দর স্বপ্ন দেখানো এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সক্ষমতা দুটো এক জিনিস নয়। তাহলে আমাদের এই আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট, জামায়াতে ইসলামীর এই ইশতেহার বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ বিতর্কের জন্ম দিয়েছে। প্রশ্নটা হলো, দেশের অগ্রগতির জন্য আগে কি নৈতিক ও আদর্শিক ভিত্তি স্থাপন করাটা বেশি জরুরি, নাকি সবকিছুর ঊর্ধ্বে একটি প্রায়োগিক, তথ্যভিত্তিক এবং আর্থিকভাবে টেকসই পরিকল্পনা প্রণয়ন করা উচিত? আমার মনে হয় এই মৌলিক প্রশ্নটির উত্তর খোঁজার জন্যই এই দলিলটি সবার গভীরভাবে পড়া এবং বিবেচনা করা দরকার।